শেখ হাসিনার পতনের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে। সেখান থেকে ইতোপূর্বে ৩ জন বন্দী মুক্তি পেয়েছেন। আয়নাঘর বলতে কোনো যেমন আমি খালি ডিবিরে একটা শুধু অনুরোধ করব যে পুকুরটা আছে, পুকুরটা আয়নার মতো। গুরুতর একটি অভিযোগ, শিশুদেরও আটকে রাখা হতো হাসিনার গোপন কারাগারে, খেতে দেয়া হতো না মায়ের দুধ। দর্শক শ্রোতা, ৫ই আগস্টে শেখ হাসিনার পতনের পর বেরিয়ে এলো আয়না ঘর। আর সেই আয়না ঘর থেকে আসার পর থেকেই কথা হচ্ছে বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে। অবশেষে এই বিএনপি নেতা ইলিয়াস আলীকে তাহলে উদ্ধার করা হলো। এইমাত্র যেই তথ্য দিলেন যৌথ বাহিনী এবং কামরাঙ্গীর চরকি তাহলে কিভাবে রুকিয়ে রাখলো। আজকে ভিডিও খুব ইম্পর্ট্যান্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। দর্শক, গুরুতর একটি অভিযোগ, শিশুদেরও আটকে রাখা হতো হাসিনার গোপন কারাগারে, খেতে দেয়া হতো না মায়ের দুধ। হাসিনার জামানায় সবকিছুই সম্ভব, সেটি হয়েছে। অবিশ্বাস্য, মানে ৮-১০ বছর ধরে বিনা বিচারে আয়না ঘরে রাখা, এটা মানবতার বর্তমান যুগে যে কত নির্মম নিষ্ঠুর, এটি কল্পনাই করা যায় না। ক্ষমতায় থাকতে শেখ হাসিনা কি করেনি দেখেন, সর্বশেষ এই খবরটাও চলে এসছে। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। নাটকীয় এই পট পরিবর্তনের পর একে একে বের হয়ে আসছে শেখ হাসিনার আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নানা চিত্র। এমনই একটি তদন্তে দেখা যাচ্ছে ক্ষমতাচ্যুত সাবেক সরকারের আমলে অন্যান্য মানুষের সঙ্গে শিশুদেরও গোপন কারাগারে আটকে রাখতেন শেখ হাসিনা। সেখানে চলত নির্যাতন, এমনকি জিজ্ঞাসাবাদের সময় চাপ সৃষ্টির জন্য শিশুদের ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে তাদের মায়ের দুধ পান করতে দিতে অস্বীকার করার ঘটনা রয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশের গোপন আটক কেন্দ্রে বন্দী শত শত লোকের মধ্যে বেশ কয়েকটি শিশুও ছিল বলে জানিয়েছে বর্তমান ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে জোরপূর্বক গুমের তদন্তকারী একটি কমিশন। যে কমিশনটা গঠন হয়েছে তারাই তথ্যটা জানিয়েছে। জোরপূর্বক গুমের তদন্তকারী কমিশন মঙ্গলবার তার প্রাথমিক তদন্তে বলেছে, অন্তত ১/২ ডজন শিশু তাদের মায়ের সাথে মাসের পর মাস জেলের ভিতরে কাটিয়েছে। আটক রাখার সময় জিজ্ঞাসাবাদের জন্য শিশুদের লিভারেজ হিসাবে, তাদের মানসিক চাপ সৃষ্টির মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে তাদের দুধ পান করতে দিতে অস্বীকার করার ঘটনাও রয়েছে। গত বছর ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তিনি বর্তমানে সেখানে অবস্থান করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইতিমধ্যে হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের শত শত নেতাকর্মীকে বিচার বহির্ভূত হত্যা, আরো শত শত মানুষকে বেআইনিভাবে অপহরণ, গুম সহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। কমিশন বলছে, নারীদের তাদের সন্তান সহ নিখোঁজ হয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনার বিশদ বিবরণ তাদের কাছে রয়েছে, যার মধ্যে সর্বশেষ এই ধরনের ঘটনা ঘটে ২০২৩ সালে। এছাড়া কমিশন এই বিষয়ে এক গর্ভবতী নারীর ঘটনা উল্লেখ করেছে। গর্ভবতী ওই নারীকে তার ২ ছোট বাচ্চা সহ আটকে রাখা হয়েছিল এবং সেই আটক কেন্দ্রে তাকে মারধরও করা হয়েছিল। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কমিশন বলছে, একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীর এমন একটি বন্দি স্থানের কক্ষটি দেখিয়েছেন যেখানে তাকে শিশুকালে তার মায়ের সাথে বন্দি করে রাখা হয়েছিল। আর এই আটক কেন্দ্রটি পরিচালনা করত আধা সামরিক বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। কমিশনের প্রতিবেদন লেখা হয়েছে, তার মা আর কখনোই ফিরে আসেনি। অন্য একটি ঘটনায় এক দম্পতি এবং তাদের শিশুকে আটক রাখা হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময় বাবাকে চাপ দেওয়ার জন্য মানসিক নির্যাতনের অংশ হিসাবে শিশুটিকে মায়ের দুধ খাওয়ানো থেকে দূরে রাখা হয়েছিল। অবশ্য ক্ষমতায় থাকাকালীন হাসিনার সরকার জোরপূর্বক গুমের এসব ঘটনা অস্বীকার করত। সাবেক এই সরকার দাবি করেছিল, নিখোঁজদের মধ্যে কয়েকজন ইউরোপে পৌঁছানোর চেষ্টার সময় ভূমধ্য সাগরে ডুবে মারা গেছেন। কমিশন বলেছে, নিরাপত্তা বাহিনীর হাতে অপহৃত
200 বাংলাদেশি এখনো নিখোঁজ রয়েছে। কমিটির সদস্য সাজ্জাদ হোসেন বলেন, কিছু ভুক্তভোগী তাদের নির্যাতনকারী কর্মকর্তাদের সঠিকভাবে চিহ্নিত করতে না পারলেও তাদের জবানবন্দির মাধ্যমে সেই সব বাহিনীকে চিহ্নিত করা যাবে যারা এই নির্যাতনের ঘটনায় জড়িত। সাজ্জাদ হোসেন বলেন, এই ধরনের ক্ষেত্রে আমরা কমান্ডারকে জবাবদিহি করার সুপারিশ করব। ভুক্তভোগীদের পরিবারের উপর এসব ঘটনায় বহুমুখী ক্ষতিকর প্রভাব সৃষ্টি হয়েছে, আর সেটি গুরুতর মানসিক আঘাত থেকে শুরু করে আইনি এবং আর্থিক চ্যালেঞ্জ পর্যন্ত বিস্তৃত। দর্শক চিন্তা করেন কি হয়নি। আমরা মধ্যযুগীয় অত্যাচারের নানান কথা শুনে তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। শেখ হাসিনার পতনের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে। সেখান থেকে ইতোপূর্বে 3 জন বন্দী মুক্তি পেয়েছেন। গত 2 দিন রাজধানীর কচুক্ষেতে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া মানুষদের খোঁজে ভিড় জমাচ্ছেন স্বজনরা। আয়নাঘর কি? বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর। ধারণা করা হয় এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসঙ্গে 30 বন্দী রাখার সক্ষমতা রয়েছে। আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয়। সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নেত্র নিউজের একটি অনুসন্ধানী হুইসেল ব্লোয়ার প্রতিবেদন প্রকাশ করে যে অভিযোগ করা হয় যে বাংলাদেশের কর্মকর্তারা আয়নাঘরে বলপূর্বক গুমের শিকার, আটক ও নির্যাতন করেছে। সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল গোপন কারাগারের সম্ভাব্য অবস্থানও প্রকাশ করেছে, যেখানে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের বাংলাদেশে রাখা হয়েছে বলে ধারণা করা হয়। প্রতিবেদনটি বলপূর্বক গুমের শিকার 2 ব্যক্তি হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিম এর অন্য দ্য রেকর্ড অ্যাকাউন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যারা বলেছেন যে তাদের ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত কারাগারের ভিতরে রাখা হয়েছিল। ভারতের জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আয়নাঘর শুনতে যতটা সাদামাটা ততটাই রহস্যময়। ভারতের জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আয়নাঘর শুনতে যতটা সাদামাটা ততটাই রহস্যময়। শেখ হাসিনার আমলে তৈরি এই আয়নাঘরে রাখা হতো গুম করে রাখা মানুষদের। আলো বাতাসহীন একটি কক্ষ, যেখানে সারাক্ষণ ঘর ঘুরিয়ে চলে ফ্যান। কাদের রাখা হতো ওই আয়নাঘরে? শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মীরা নিখোঁজ হয়ে গেছে। তারা কোথায়? তাদের কোনো খোঁজ নেই। এমনকি সেনাবাহিনীর লোকজন রয়েছে ওই তালিকায়। আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিউটেশন ক্যাম্প। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, আয়নাঘর হচ্ছে গুমখানা। হাসিনার শাসনকালে 2009 সাল থেকে 2021 সাল সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট 605 জনকে গোপন বন্দী করে রাখা হয়েছিল। 2009 থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ বা তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি। ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক শেষ কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।